আমাদের অনেক ভিউয়ার আমাদেরকে প্রশ্ন করেছেন যে ভাই বিএনপি কি করছে। আপনারা পত্রপত্রিকা নিউজ পোর্টালগুলোতে দেখেন বিএনপি কি করছে। আজকেও যুবদলের বিক্ষোভ সমাবেশ ছিল। আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি প্রেস কনফারেন্স ছিল। সেই প্রেস কনফারেন্সে তিনি অভিযোগ করেছেন, একটি তার অবজারভেশনও বলেছেন। বিজ্ঞ রাজনীতিবিদ, তারও একটা অবজারভেশন থাকতে পারে। তিনি অভিযোগ করেছেন যে সরকার, পত্রপত্রিকায় দেখলাম, আমি প্রথম আলোতে দেখলাম যে তিনি বলছেন যে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল করতে যাচ্ছে। এটা অবশ্য খুবই অ্যালার্মিং যদি এরকম সত্য হয়ে থাকে। যদি নিশ্চয়ই সরকারের দিক থেকে এরকম একটি সরকারের দিক থেকে এই প্রেক্ষিতে বক্তব্য নিশ্চয়ই আসবে যে এই ধরনের ঘটনা কিছু ঘটছে কিনা। আর এটা আমরা না জানা পর্যন্ত আমরা কিছু বলবো না। আর দ্বিতীয়ত হচ্ছে, তিনি তার একটা অবজারভেশন দেখে বলেছেন যে সরকার মনে করছে যে এই সরকার যে তারা ক্রাইসিস ওভারকাম করে ফেলেছে, এখন স্মুথলি চলবে, এরকম একটা ইঙ্গিত তিনি দিয়েছেন। তবে তার অবজারভেশন হলো যে সামনে আওয়ামী লীগ এবং সরকারের খুব খারাপ সময়, সামনে তারা খুব খারাপ সময় পার করবে। এটি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য। এখন কথা হলো যে বিএনপি কি করছে। বিএনপি কি করছে এটা বলাটা, এটা অনেক সময়ের ব্যাপার। আমি যদি খুব সংক্ষেপে বলি, আমি বলতে চাই যে আসলে বিএনপি যে কি করছে এটা বিএনপি নিজেই জানে কিনা আমার একটু এটার মধ্যে সন্দেহ আছে। সন্দেহ আছে এই কারণে যে প্রথমত আপনাদের মনে করিয়ে দিই যে ৭ জানুয়ারি নির্বাচনের পরপরই আপনার দৈনিক প্রথম আলোতে পরপর দুটি রিপোর্ট প্রকাশ হয়েছিল। দুটি রিপোর্টের মূল প্রতিপাদ্য হচ্ছে, তারা নাম নেয়নি, তারা বলেছে যে লন্ডনের এক বড় ভাই, উনি তো দলকে নির্দেশনা দেন, তিনি দলকে চালান, এবং আলটিমেটলি টাইমিং এর একটা বিষয় আছে। লন্ডনের সাথে আমাদের ৬ ঘন্টার পার্থক্য। এই ৬ ঘন্টায় বাংলাদেশে একটা ঘটনা ঘটে যাওয়া, রাজনৈতিক সিদ্ধান্ত খুব দ্রুত নিতে হয়। সেই সিদ্ধান্তগুলো দেওয়ার ক্ষেত্রে এবং তার ম্যাচুরিটির ক্ষেত্রে প্রথম আলো প্রশ্ন তুলেছে। প্রথম আলো প্রশ্ন তুলেছে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে, আন্তর্জাতিক পরিমণ্ডলে সেই বড় ভাইয়ের গ্রহণযোগ্যতা নিয়ে। এর বাইরে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব, আমরা ইলেকশনের আগে আমাদের এই পেজগুলো যখন হ্যাক হয়ে গেল, তার আগেই আমরা আপনাদের বলেছি যে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে ঘাপলা আছে। এই ঘাপলা বিএনপির নেতারাও মনে করে যে বিএনপির মিটিং শেষ হওয়ার আগে বিএনপির খবর, বিএনপির প্রতিপক্ষ যারা, সেটা আওয়ামী লীগ বলে XYZ বলে, তাদের কাছে চলে যায়। ইভেন বিএনপি স্ট্যান্ডিং কমিটির মিটিংও নাকি, স্ট্যান্ডিং কমিটি তো আছেই এখন ৬-৭ জন, কমতে ২১ জনের কমিটি হওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত ২১ জনের হয়নি, ১৯ জনের। তার মধ্যে অধিকাংশ, অনেকেই মারা গেছেন। তারা মারা যাওয়ার পর এখন ৬-৭ জন, ৮ জনের মতো আছেন। তার মধ্যে বেগম জিয়া অসুস্থ, তার ছেলে তারেক রহমান তিনি দেশের বাইরে। আর বাকি যারা আছেন তাদের মধ্যে বোধহয় ৬ জনের ৭-৮টা গ্রুপ হইতে পারে, ৬ জনের মধ্যে, মানে ৬ জনের ৬ মত। এবং সেখানে ডিভাইডেশন আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধচারী, তাকে ডুবানোর জন্য মানে যতটা না সরকার বিরোধী আন্দোলন করবে সেটার জন্য মেধা এবং শ্রম দিবে, রাজপথে নামবে, তার চেয়ে বেশি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিভাবে ল্যাং মেরে ফেলানো যায় সেটার জন্য শ্রম দেওয়া কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিএনপিতে ভর্তি। এই কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনের সময় কি করেছে? একবার বলে প্রতিহত করব, একবার বলে এই করব সেই করব। তারপরে এখন সরকার তার দিক থেকে যেভাবে পারে, সেটা যদি আমরা অগণতান্ত্রিক স্বৈরাচারীও বলি, সে তার দিক থেকে করেছে। কিন্তু বিএনপি কি করতে পেরেছে? এখন এই কথা বলেই আমি দেখলাম যে গত ১ যুগ ধরেই চলছে, ১ যুগ ধরেই বারবার বলা হচ্ছে যে আপনার আমরা তো রাস্তায় নামতে পারি না, রাস্তায় নামলে এই করে সেই করে, রাস্তায় নামলে ঠুসঠাস শুরু হয়, হ্যাঁ, তো এই জন্য আমরা পারি না। তো আমি এই প্রশ্নও করেছিলাম বিএনপি নেতৃবৃন্দকে যে এটা তো পৃথিবীর বহু দেশেও এরকম হয়েছে, যে এরকম হয়, হওয়ার পরেও তো আন্দোলন যদি আন্দোলনের মতো করা যায়, যদি জনসম্পৃক্ততা তৈরি করা যায়, তাহলে আন্দোলন তো মাঠে মারা যাওয়ার কথা না। তো এই জায়গায় আবার তারা আবার ঘুরে ফিরে একই কথা বলে। আমি বেশ কয়েকটা কন্টেন্টে আপনাদেরকে জানিয়েছি যে বিএনপির মধ্যে আপনার এই জনসম্পৃক্ত করতে হবে আন্দোলন, এইটা ছিল না। কারণ বিএনপি মনে করেছে তাদের যে নেতাকর্মীরা এর আগের ১-১.৫ বছরে রাজপথে নেমে এসেছিল, এটা বোধহয় এতেই বোধহয় কাজ হয়ে যাবে।
কিন্তু যখন রিয়েলাইজেশন হয়েছে বিএনপির, যখন তারা বুঝতে পেরেছে, তখন সময় স্রোত অনেক দূর গড়িয়ে গেছে এবং সেই সময়ে এসে আপনার আর কোনো রকম সুযোগ ছিল না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রিপোর্টার্স ইউনিটিতে হতাশ হয়ে বলতে হয়েছে যে কেন তরুণরা সামনে আসে না, কেন জনগণকে আমরা সম্পৃক্ত করতে পারছি না। এই রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে এখন বিএনপি কি করবে, কি করছে, এটা আমার মনে হয় না তারা কোনো পরিকল্পনা যেতে পেরেছে। তারপরে দৌড়ের উপর তো আছেই, এটা নিয়ে দৌড়ের উপর যে আছে, এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আজকের বক্তব্যে বোঝা যায়। যে তিনি যখন বলছেন যে ট্রাইব্যুনাল করা হচ্ছে, তার মধ্যে তো নিশ্চয়ই একটা আশঙ্কা থেকে, খবর সত্য হোক মিথ্যা হোক বা এই ধরনের প্রক্রিয়া চলুক না চলুক, একটা কিছু থেকে তো তিনি এটা বলেছেন। তো এই অবস্থায় প্ল্যানিংয়ে মনে হয় কিছু ঝামেলা থাকার কারণে, গ্রুপিং থাকার কারণে সবকিছু মিলিয়ে আপনার বিএনপি এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো জায়গায় যেতে পেরেছে কিনা আমি জানি না। এবং ইতিমধ্যে জামাত বলেছে তারা বিএনপির সঙ্গে আছে, কিন্তু দেখবেন যে একেবারেই নীরব। যে স্তব্ধতা মনে হয়েছিল যে গত ইলেকশনের 1 বছর আগেও জামাত কিন্তু এরকমই চুপচাপ ছিল। অনেকেই বলছিলেন যে ইলেকশনের আগে অক্টোবর নভেম্বরে জামাত মাঠে চলে আসবে, জামাত আসেনি। এখনো একই অবস্থায় আছে। বরঞ্চ বিএনপি যে ওই যে যুগপৎ আন্দোলনের জন্য যাদেরকে একত্রিত করেছিল, সে একত্রিত করার দলগুলো, তাদের অনেকের শীর্ষ নেতাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা হতাশ হয়ে বিএনপি থেকে এখন দূরত্ব বজায় রেখে চলছেন, স্পষ্টত দূরত্ব বজায় রেখে চলছেন। এবং তাদের কেউ কেউ আলাদা জোট গঠনেরও চেষ্টা করছেন, যে আলাদা জোট করে তারা ইয়ে করবেন, তারা অন্য কোনোভাবে তাদের স্বতন্ত্র অবস্থান তৈরি করার চেষ্টা করবে। কেউ কেউ একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে অন্তত রাজনীতিটা করবে, আমাদেরকে রাজনীতিটা করতে দাও, এরকম একটা জায়গায়ও চলে গেছে। তো এই হলো সর্বশেষ এই যে সংসদের বাইরে থাকা এবং নির্বাচন বয়কট করা দলগুলোর অবস্থা। নির্বাচন বয়কট নিয়ে এর আগেও আমি আপনাদেরকে বলেছি যে আমি নির্বাচন বয়কটের পক্ষপাতী কখনোই না। যেই ভুল বিএনপি, আমি বলেছি যে বিএনপি 2008 সালে ভুল সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন নিয়ে, 2014তেও ভুল সিদ্ধান্ত নিয়েছে, 2018তেও নিয়েছে। এবারের কথা আমি বলেছিলাম যে এবারের কথাও ইলেকশনের পরে বলে কিনা যে এটা ভুল ছিল। আমি বলবো এবারে নির্বাচনে না যাওয়াটাও বিএনপির জন্য বড় রকম ভুল ছিল। বলা হয় সরকার চেয়েছিল তাদের তাকে হায়ার করা, কিন্তু বিএনপি যদি নিজে থেকে নির্বাচনে যেত তাহলে কিন্তু পরিস্থিতি অন্যরকম হতে পারতো। বিএনপি ক্ষমতায় যাবে, নট দ্যাট, এরকম না হলেও পরিস্থিতি অন্যভাবে থাকলেও, অন্য সিচুয়েশন অন্যরকম থাকলেও একটা জায়গায় বিএনপির জন্য রাজনৈতিক লাভ তৈরি হতো কি হতো না, বিএনপির ফলোয়াররা আপনারা এই ভেবে দেখবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছি আমি, আতিক রহমান পূর্ণিয়া। আপনাদেরকে একটি আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই। আমন্ত্রণটি হচ্ছে আমাদের দুটি নতুন ফেসবুক পেজ, একটি হচ্ছে পূর্ণিয়া ভিউজ, আরেকটি হচ্ছে পূর্ণিয়ার খবরের বাড়ি। আর পূর্ণিয়া ভিউজের ইউটিউব চ্যানেল আছে, এসব কিছুতেই লাইক দিতে এবং আপনার সাবস্ক্রাইব করতে আমি অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।